আমরা আজকের ভিডিওটিতে জানবো তরল প্রবাহের হার ও ধারারেখ প্রবাহের ক্ষেত্রে তরলের শক্তি সম্বন্ধে। এখন সাধারণত তরল হচ্ছে অসংযম, অর্থাৎ তরলটির উপর চাপ প্রয়োগ করে আমরা তরলটির আয়তনের বা ঘনত্বের কোনোটির পরিবর্তন করতে পারি না। তো এই ধরনেরই একটি অসংযম তরল নলের মধ্যে দিয়ে স্থির বেগে প্রবাহিত হলে নলের যে কোনো প্রস্থচ্ছেদে প্রতি সেকেন্ডে সম পরিমাণ তরল প্রবাহিত হয় এবং সেই পরিমাণ তরলকেই বলা হয় তরল প্রবাহের হার। অর্থাৎ তরল প্রবাহের হার বলতে কিছু পরিমাণ তরলের আয়তনকে বোঝায় যা প্রবাহিত হয় প্রতি সেকেন্ডে যে কোনো নলের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে। এখন এখানে ধরা যাক নলটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে আলফা এবং প্রতিটি বিন্দুতেই এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে সমান, তাহলে এখানেও হবে আলফা, এখানেও হবে আলফা। এখন এর মধ্যে দিয়ে একটি তরল প্রবাহিত হচ্ছে যার বেগ হচ্ছে ভি, অর্থাৎ প্রতি সেকেন্ডে তরলটি ভি একক পরিমাণ সামনের দিকে এগিয়ে যাবে। এখন এখানে তরলের বেগ হচ্ছে ভি, অর্থাৎ এই আলফা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে সেই পরিমাণ তরল ভি একক পরিমাণ দূরত্ব অতিক্রম করছে প্রতি সেকেন্ডে। তাহলে ধরা যাক ভি পরিমাণ দূরত্ব হচ্ছে এত দূর পর্যন্ত। তাহলে এক্ষেত্রে এখানে যে তরলের আয়তন আমরা পাচ্ছি তার দৈর্ঘ্য হচ্ছে ভি এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে আলফা, অর্থাৎ প্রবাহিত তরলের আয়তন হচ্ছে ভি গুণিত আলফা এবং প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের আয়তনই হচ্ছে তরল প্রবাহের হার। তাহলে তরল প্রবাহের হার সমান আমরা লিখতে পারি প্রবাহের বেগ গুণিত নলের প্রস্থচ্ছেদ। এখন এখানে আমরা পেলাম প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের আয়তন। এখন এখান থেকে আমরা যদি প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের ভর বের করতে চাই তাহলে এই রাশিটিকে তরলের ঘনত্ব দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের ভর সমান আমরা লিখতে পারি প্রবাহের বেগ গণিত নলের প্রস্থচ্ছেদ গণিত তরলের ঘনত্ব। এবার আমরা জানবো প্রবাহী ধারাবাহিকতার সমীকরণ সম্বন্ধে। তো যখন কোনো নলের মধ্যে দিয়ে কোনো প্রবাহীর প্রবাহ ধারারেখ থাকে, অর্থাৎ সেটি তরল হোক বা গ্যাসীয় হোক, কোনো নলের মধ্যে দিয়ে যখন সেটি ধারারেখ প্রবাহতে চলছে তখন সে নলের প্রস্থচ্ছেদ যদি বিভিন্ন বিন্দুতে আলাদা আলাদা হয় সেক্ষেত্রে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত প্রবাহীর ভর সমান থাকে। তো এটিকেই বলা হয় ধারাবাহিকতার সমীকরণ। অর্থাৎ এখানে এই নলটির এ বিন্দুতে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে তার মধ্যে দিয়ে যে পরিমাণ ভরের তরল বা গ্যাসীয় পদার্থ প্রতি সেকেন্ডে প্রবাহিত হবে একই পরিমাণ ভরের তরল বা গ্যাসীয় পদার্থ প্রবাহিত হবে এই বি পয়েন্টে যে পরিমাণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে তার মধ্যে দিয়ে। তাহলে এখন আমরা এখানে ধরে নিচ্ছি এই এ বিন্দুতে নলটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে আলফা 1 এবং বি বিন্দুতে নলটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে আলফা 2। এ বিন্দুতে প্রবাহের বেগ হচ্ছে ভি 1 ও বি বিন্দুতে প্রবাহের বেগ হচ্ছে ভি 2। এখন একটু আগে আমরা দেখলাম যে প্রবাহিত তরলের ভর প্রতি সেকেন্ডে তার মান পেয়েছিলাম প্রবাহের বেগ গুণিত নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণিত তরলের ঘনত্ব। তাহলে এক্ষেত্রে এ ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত প্রবাহীর ভর হবে ভি 1 আলফা 1 রো 1। এখন প্রবাহীর ক্ষেত্রে বিভিন্ন বিন্দুতে ঘনত্ব আলাদা আলাদা হতে পারে। তো এই বিন্দুতে আমরা ধরে নিচ্ছি প্রবাহীর ঘনত্ব হচ্ছে রো 1, এই বিন্দুতে আমরা ধরে নিচ্ছি প্রবাহীর ঘনত্ব হচ্ছে রো 2। তাহলে বি ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত প্রবাহীর ভর হবে ভি 2 আলফা 2 রো 2। এখন দেখো এখানে এই নলটির মধ্যে দিয়ে যে পরিমাণ তরল প্রবেশ করছে সেই পরিমাণ তরলই নির্গত হবে, অর্থাৎ এখানে যদি কোনো তরল জমে না থাকে বা কোনো রকম ছিদ্র না থাকে, তরল যদি নির্গত না হয়ে যায় তাহলে যে পরিমাণ তরল এই আলফা 1 প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রবেশ করবে সেই পরিমাণ তরলই আলফা 2 প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে নির্গত হবে। অর্থাৎ এখানে যে পরিমাণ তরলের ভর এখানে প্রবাহিত হচ্ছে সেই পরিমাণ তরলের ভরই এর মধ্যে দিয়ে নির্গত হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি 1 আলফা 1 রো 1 সমান ভি 2 আলফা 2 রো 2। এখন যদি প্রবাহীটি অসংযম হয়, অর্থাৎ প্রতিটি জায়গায় প্রবাহীটির ঘনত্ব সমান থাকে যেমন তরলের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে রো 1 সমান রো 2 হবে। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি ভি 1 আলফা 1
সমান ভি2 আলফা2। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এ বিন্দুতে প্রবাহীর বেগ গুণিত নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান হচ্ছে বি বিন্দুতে প্রবাহীর বেগ গুণিত নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে নলের যে কোনো বিন্দুতে প্রবাহীর বেগ গুণিত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে ধ্রুবক, অর্থাৎ ভি আলফা সমান ধ্রুবক। এবং এই দুটি সমীকরণকে বলা হয় ধারাবাহিকতার সমীকরণ। এখন এখানে আরেকটি বিষয় লক্ষ্য করা যায়, ভি আলফা অর্থাৎ হচ্ছে তরল প্রবাহের হার। আমরা একটু আগে পেয়েছিলাম তরল প্রবাহের হার হচ্ছে প্রবাহের বেগ গুণিত নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তার মান হচ্ছে ধ্রুবক, অর্থাৎ প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের আয়তন হচ্ছে ধ্রুবক। কিন্তু যদি অন্যান্য প্রবাহে অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কিন্তু প্রতি সেকেন্ডে প্রবাহীর ভরকে গ্রাহ্য করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আয়তনের কথা বলা যাবে না, কারণ গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন বিন্দুতে গ্যাসটির ঘনত্ব পরিবর্তিত হতে পারে, সেক্ষেত্রে প্রতি সেকেন্ডে প্রবাহিত প্রবাহীর ভর একই থাকবে, আয়তন নয়। এখন এখান থেকে আমরা লিখতে পারি ভি সমানুপাতিক 1/α, অর্থাৎ প্রবাহী নলের মধ্যে দিয়ে প্রবাহের বেগ নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ যেখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি সেখানে প্রবাহের বেগ হচ্ছে কম, এবং যেখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম সেখানে প্রবাহের বেগ হচ্ছে বেশি। তো এবার আমরা আলোচনা করব ধারারেখ প্রবাহের ক্ষেত্রে তরলের শক্তি সম্বন্ধে। তো ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর মোট শক্তি হয় তিন প্রকারের, একটি হচ্ছে গতিশক্তি, আরেকটি হচ্ছে স্থিতিশক্তি, এবং আরেকটি হচ্ছে চাপের জন্য শক্তি। এখন ধরো একটি নলের মধ্যে দিয়ে এম ভরের একটি তরল ভি বেগে প্রবাহিত হচ্ছে এবং যার আয়তন হচ্ছে ভি, তাহলে এই তরলটির গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। এখন একক ভরে তরলটির গতিশক্তি যদি আমরা বের করতে চাই, তাহলে এর ভর দিয়ে একে ভাগ দিতে হবে, অর্থাৎ এম দিয়ে ভাগ দিতে হবে। তাহলে একক ভরে গতিশক্তি সমান হবে হাফ এম বাই এম ইন্টু ভি স্কোয়ার, অর্থাৎ হাফ ভি স্কোয়ার। এবং একক আয়তনে যদি গতিশক্তি নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে এটিকে আয়তন দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ ভি দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ একক আয়তনের গতিশক্তি সমান হাফ এম বাই ভি ইন্টু ভি স্কোয়ার। এখন এম বাই ভি মানে হচ্ছে ঘনত্ব, সেটি যদি রো হয় তাহলে হাফ রো ভি স্কোয়ার। এবার ধরো একটি পাত্রের মধ্যে একটি তরল রাখা আছে এবং একটি তরলের স্তর অর্থাৎ উপরের যে স্তরটি আছে তার ভর হচ্ছে এম এবং এর আয়তন হচ্ছে ভি। এখন এই তরলের স্তরটি নিচের তল থেকে এই উচ্চতায় আছে, অর্থাৎ নির্দেশ তল থেকে এই উচ্চতায় আছে, তাহলে এই তরল স্তরটির মধ্যে সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ হবে mgh। এখন একক ভরে স্থিতিশক্তির পরিমাণ হবে, একে m দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে gh, এবং একক আয়তনের স্থিতিশক্তি হবে m বাই ভি ইন্টু জি এইচ সমান রো gh। এবার আমরা দেখব তরলের কোনো বিন্দুতে চাপের জন্য শক্তির পরিমাণ কত। তো এখানে আমরা ধরে নিচ্ছি একটি পাত্রের মধ্যে কিছু পরিমাণ তরল রাখা আছে এবং এই বিন্দুতে একটি নল যুক্ত করা হয়েছে এবং নলটির সঙ্গে একটি পি পিস্টনকে যুক্ত করা হয়েছে, যেটি বাধাহীনভাবে এর মধ্যে চলাচল করতে পারে। এখন এখানে এই সিডি হচ্ছে তরলের মুক্ত পৃষ্ঠ, অর্থাৎ এর উপরে কোনো প্রকারের চাপ নেই বা তরলটি এর এই দিকে কোনো প্রকারের চাপ প্রয়োগ করছে না। এখন তরলটি এই পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করবে এবং এখানে এই মধ্যে দিয়ে গিয়ে এই পিস্টনটির উপর চাপ প্রয়োগ করবে। এখন এখানে আমরা ধরে নিচ্ছি নলটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে আলফা এবং এখানে এই নলটির অক্ষ বরাবর তরলটি পিস্টনটির উপর পি পরিমাণ চাপ প্রয়োগ করছে, তাহলে এই পিস্টনটির উপর প্রযুক্ত বল হবে পি আলফা। আমরা জানি চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, তাহলে বল সমান হবে চাপ গুণিত ক্ষেত্রফল, তাহলে চাপের মান হচ্ছে পি আর ক্ষেত্রফল হচ্ছে আলফা, তাহলে প্রযুক্ত বল হবে এই পিস্টনটির উপর পি গুণিত আলফা। এখন যদি আমরা পিস্টনটিকে ঠেলে অর্থাৎ পিস্টনটির উপর বল প্রয়োগ করে এই নলের মধ্যে থাকা কিছু পরিমাণ তরলকে ভেতরের মধ্যে প্রবেশ করাতে চাই, তাহলে আমাদেরকে এই সমপরিমাণ বল প্রয়োগ করতে হবে। এবং ধরা যাক আমরা এই পরিমাণ বল প্রয়োগ করে এই পিস্টনটিকে এক্স পরিমাণ দূরত্ব সামনের দিকে এগিয়ে নিয়ে আনলাম, অর্থাৎ এখানে কিছু পরিমাণ তরল তাহলে এর মধ্যে আসবে আর এখানে পিস্টনটি এক্স পরিমাণ দূরত্ব
সামনের দিকে এগিয়ে গেল। তাহলে কিছু পরিমাণ কার্য হলো, অর্থাৎ এই পরিমাণ বল আর এই পরিমাণ সরণ ঘটলো। তাহলে পিস্টনটির দ্বারা কৃত কার্য হচ্ছে পি আলফা ইন্টু এক্স। এখন এর ফলে অর্থাৎ পিস্টনটির এই পরিমাণ কার্যের ফলে কিছু পরিমাণ তরল আবার পাত্রের মধ্যে প্রবেশ করেছে, এবং এখানে যে পরিমাণ তরল পাত্রের মধ্যে প্রবেশ করেছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে আলফা। কারণ এখানে এই নলটির মধ্যেই এই পরিমাণ তরল ছিল, তাহলে তরলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে আলফা। এবং এক্স পরিমাণ সরণ ঘটেছে, তাহলে যে পরিমাণ তরল এর মধ্যে প্রবেশ করেছে তার দূরত্ব বা সরণ বা তার দৈর্ঘ্য হবে এক্স। তাহলে সেই পরিমাণ তরলের আয়তন হবে এক্স ইন্টু আলফা, অর্থাৎ যে পরিমাণ তরল ভেতরে প্রবেশ করবে তার আয়তন হচ্ছে আলফা এক্স। এবং তরলের ঘনত্ব যদি রো হয় তাহলে সেই পরিমাণ আয়তনের তরলের ভর হবে আলফা এক্স ইন্টু রো। তাহলে এখানে এই পরিমাণ কৃতকার্যই এই পরিমাণ ভরের তরলের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে, এবং এই পরিমাণ শক্তিকেই বলা হয় চাপের জন্য শক্তি। তাহলে এখানে একক ভরে তরলের চাপের জন্য শক্তি হবে পি আলফা এক্স, অর্থাৎ যতটা পরিমাণ কৃতকার্য তাকে সেই পরিমাণ ভরের তরল দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এখানে তরলের ভর হচ্ছে আলফা এক্স ইন্টু রো, তাহলে এখানে আলফা এক্স ইন্টু রো দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি চাপের জন্য শক্তি প্রতি একক ভরে পি বাই রো, এবং একক আয়তনে তরলের চাপের জন্য শক্তি হবে পি আলফা এক্স বাই আলফা এক্স সমান পি, অর্থাৎ তরলের চাপ।